আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশেরই একজন নাম ওনার রবিন বুদা। উনি অস্ট্রেলিয়ায় যে পড়াশোনা করছে এবং উনি এখন বিলিনিয়া কিভাবে বইল বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গিয়ে কিভাবে বিলিনিয়ার হলেন রবিন? 1997 সালে এক কুয়াশাশূন্য সকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ার অপেক্ষায় একটি বিমান। ভেতরে বসা বছর 18 এক তরুণ, চোখে একরাশ স্বপ্ন আর পকেটে কেবল কয়েক সপ্তাহের চলার মতো সীমিত কিছু গলা। মধ্যবিত্ত পরিবারের আর 10টা সাধারণ ছেলের মতোই উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তখন কে জানতো ঢাকা শহরের ধুলোবালি মেখে বড় হওয়া এই ছেলেটি একদিন বিশ্ব প্রযুক্তির মানচিত্র কাঁপিয়ে দিবেন। কে জানতো মাত্র 44 বছরেই অস্ট্রেলিয়া শীর্ষ ধনকুবের তালিকায় নাম লেখাবেন তিনি। এই রূপকথার চেয়েও রোমাঞ্চকর গল্পের নায়ক আর কেউ নন, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ওজি বিলিনিয়ার রবিন ভুতা। নিজের মেধা, সীমাহীন ঝুঁকি নেওয়ার সাহস আর দূরদর্শিতাকে পুঁজি করে যিনি আজ বিশ্বজুড়ে এক স্বনির্মিত বিলিনিয়ারের উজ্জ্বল দৃষ্টান্ত। রবিনের গল্পের শুরুটা ঢাকার চিরচেনা গলিতে। এখানেই তার বেড়ে ওঠা। পড়াশোনা করছেন শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এরপর উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন মিরপুরের SOS হারম্যান মেইনার কলেজ থেকে। ঢাকার আর 10টা ছেলের মতো রবিনও ক্রিকেট খেলতেন, আড্ডা দিতেন, তবে পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযোগী। 90-এর দশকের শেষের দিকে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোতে সন্তানদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর যে ট্রেড ছিল, রবিন তার চেয়ে কিছুটা ভিন্ন কিছু করতে চেয়েছে। ব্যবসার হিসাব নিকাশ তাকে বরাবরই টানত। সেই টানেই 1997 সালে পাড়ি জমান ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর জীবনটা মোটেও সহজ ছিল না রবিনের জন্য। বিদেশি শিক্ষার্থী হিসাবে সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। পড়াশোনার খরচ চালানো এবং সিডনির মতো ব্যয়বহুল শহরে টিকে থাকার জন্য তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম। দিনে বিশ্ববিদ্যালয় আর রাতে পার্ট টাইম চাকরি, এটাই ছিল তার নিত্যদিনের রুটিন। তবে শত কষ্টের মাঝেও পড়াশোনায় ঢিলেমি দেননি। UTS থেকে স্নাতক শেষ করার পরও তিনি থেমে যাননি। নিজের যোগ্যতাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যেতে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে বিশ্বখ্যাত ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ফাইন্যান্স MBA ডিগ্রি অর্জন করেন। এই উচ্চশিক্ষায় পরে তাকে বড় বড় কর্পোরেট চুক্তি বুঝতে এবং জটিল আর্থিক হিসাব মেলাতে সাহায্য করছে। অস্ট্রেলিয়ায় ফিরে রবিন যোগ দেন কর্পোরেট সেক্টরে। প্রায় এক দশকেরও বেশি সময় তিনি IT এবং টেলিকম খাতের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেন। 2007 সালে জাপানি টেক জায়ান্ট ফুজিতসুর টেলিকম ও ক্লাউড কম্পিউটিং বিভাগের মহাব্যবস্থাপক হন তিনি। এরপর পাইপ নেটওয়ার্ক এবং নেক্সট ডিসির মতো বড় বড় কোম্পানিতে প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এই চাকরিগুলো করার সময়ে রবিন এক চরম সত্য উপলব্ধি করেন। তিনি দেখতে পান বিশ্বজুড়ে গুগল, ফেসবুক, মাইক্রোসফট আর অ্যামাজনের মতো কোম্পানিগুলো দ্রুত বড় হচ্ছে। এদের কোটি কোটি ব্যবহারকারীর ডেটা বা তথ্য জমা রাখার জন্য বিশাল জায়ান্ট প্রয়োজন। রবিন বুঝতে পেরেছিলেন আগামী দিনগুলো হবে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তার
এআই এর এই পুরো বিশ্বকে সচল রাখতে দরকার হবে বিশাল আকৃতির হাইপার স্কেল ডেটা সেন্টার। এই সরল আইডিয়াটাই বদলে দেয় তার জীবন। 2015 সালে রবিন তার নিরাপদ বিশাল বিলাসবহুল কর্পোরেট চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বন্ধু ও সহকর্মীরা তাকে পাগল ভাবলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পাগল জন্ম নেয় আর তার স্বপ্নের প্রতিষ্ঠান এয়ার ট্যাঙ্ক। উদ্দেশ্য ছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিশ্বমানের হাইপার স্কেল ডেটা সেন্টার গড়ে তোলা। কিন্তু আইডিয়া থাকলেই তো আর ব্যবসা হয় না, প্রয়োজন কোটি কোটি ডলারের তহবিল। নতুন এক অভিবাসীর উপর ভরসা করে অস্ট্রেলিয়ায় কোনো ব্যাংক তাকে ঋণ দিতে রাজি হয়নি। রবিন তখন জীবনের সবচেয়ে বড় জুয়াটি খেলেন। নিজের মাথার উপরের একমাত্র ছাদ তথা সিডনির বাড়ি বিক্রি করে দিলেন। নিজের সারা জীবনের জমানো পেনশন ও সঞ্চয়ের শেষ সম্বলটুকু পর্যন্ত ঢেলে দিলেন এয়ার ট্যাঙ্কারের পিছনে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাল যে রবিন প্রায় দেউলিয়া হওয়ার ধার প্রান্তে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েন। কঠিন অন্ধকারে পরই আসে আলোর দেখা। রবিনের দূরদর্শিতা ভুল ছিল না। 2017 সালের মধ্যে তিনি সিডনি ও মেলবোর্নে অস্ট্রেলিয়ার বৃহত্তম ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করতে সক্ষম হন। টেক জায়ান্টরা লাইন ধরে এয়ার ট্যাঙ্কের ডেটা সেন্টার ভাড়া নিতে শুরু করে, কারণ রবিন এমন এক সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব গ্রিন এনার্জি মডেল তৈরি করেছিলেন যা বড় বড় কোম্পানির খরচ এক ধাক্কায় অনেক কমিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার পর এয়ার ট্যাঙ্ক ডানা মেলে আন্তর্জাতিক বাজারে। একে একে সিঙ্গাপুর, হংকং, জাপান এবং মালয়েশিয়ায় গড়ে ওঠে এয়ার ট্যাঙ্কারের চোখ ধাঁধানো সব ডেটা সেন্টার। রবিন হুদা হয়ে ওঠেন এশিয়ার ডেটা সেন্টার কিং। 2024 সালে সেপ্টেম্বরে মাসটি অস্ট্রেলিয়ার কর্পোরেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং কানাডা পেনশন প্ল্যান রবিনের এয়ার ট্যাঙ্ক কিনে নেওয়ার ঘোষণা দেয়। চুক্তির অঙ্কটা ছিল চোখ কপালে তোলার মতো। 24 বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1964 কোটি টাকা। এটি বিশ্ব ইতিহাসে ডেটা সেন্টার খাতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক চুক্তি। এই একটি চুক্তির মাধ্যমে রাতারাতি বিশ্ব বিলিয়নিয়ারদের ক্লাবে প্রবেশ করেন রবিন হুদা। কোম্পানিতে নিজের শেয়ারের অংশ থেকেই তার ব্যক্তিগত সম্পদ 1 লাফে 2 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ব্ল্যাকস্টোন কোম্পানিটি কিনে নিলেও রবিনের মেধার উপর ভরসা রেখে তাকেই গ্লোবাল সিইও হিসেবে বহাল রাখে। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ার শীর্ষ সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ তাকে বিজনেস পারসন অব দ্য ইয়ার 2024 স্বীকৃতি দেয়। 2025 সালে তিনি সম্মানজনক সিডনি সিআইডির অফ দ্য ইয়ার খেতাবে ভূষিত হন। বর্তমানে তার কোম্পানি 2030 সালের মধ্যে ভারতে $30 বিলিয়ন এক বিশাল এআই ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। ঢাকার গলিতে ক্রিকেট খেলে বড় হওয়া রবিন হুদা আজ অস্ট্রেলিয়ায় সিডনির বিলাসবহুল অফিস কক্ষে বসে বিশ্ব প্রযুক্তি খ্যাত নিয়ন্ত্রণ করেন। তার এই গল্প কোনো ভাগ্যর জোরে পাওয়া সফলতা নয়, এটি হলো কঠোর পরিশ্রম, নিজের স্বপ্নের উপর অবিচল বিশ্বাস এবং খাদের কিনারায় দাঁড়িয়েও চরম ঝুঁকি নেওয়ার সাহসের গল্প। রবিন হুদা প্রমাণ করেছেন, স্বপ্ন যদি
আকাশ ছোঁয়া হয় এবং তাড়া করার সৎ সাহস থাকে, তবে পৃথিবীর কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না। বাংলাদেশের তরুণদের জন্য তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। প্রিয় দর্শক, এই খ্যাতির ব্যাপারে আমার কোনোই মূল্যায়ন করার অধিকার নাই এবং আমি তার সাহস দেখাবো না। শুধু ওনার প্রতি আমার আবেদন যে বাংলাদেশের জন্য যদি পারে কিছু করে, এইটাই আপনার চাই আর কি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।